শুভ অপরাহ্ন। আজকে স্বাধীনতা দিবস। এতক্ষণ ধরে যারা কবিতা আবৃত্তি করলেন বা গান করলেন তারা একটা সূত্র ধরে দিয়েছেন অলরেডি। সুতরাং স্বাধীনতার অর্থ আর আলাদা করে কিছু বলছি না, আলোচনার মধ্য দিয়ে উঠে আসবে। প্রথমেই যেহেতু স্বাধীনতা দিবস, তার সাথে রাষ্ট্র, দেশপ্রেম, বিভিন্ন কল্পনা জড়িয়ে আছে। সেই সত্যিগুলো আমাদেরকে একটু খুলে খুলে দেখতে হবে। তাই প্রথমে একটা প্রশ্ন করব, এই যে আমরা একটা নির্দিষ্ট অর্থনীতি, সমাজ, রাজনীতি, সংস্কৃতি, ভৌগোলিক আবর্তে আবদ্ধ ভূখণ্ডে বাস করছি, একে তোমরা কি বলবে? দেশ বলবে নাকি রাষ্ট্র বলবে? তোমাদের কাছ থেকে শুনতে চাই, কি বলবে, দেশ নাকি রাষ্ট্র? রাষ্ট্র, একদম। এটা আমরা অবশ্যই রাষ্ট্র বলেই বলবো, যে রাষ্ট্র কিনা যন্ত্ররূপ। আইনের ইন্ধনে সেই যন্ত্র চলে, জনকল্যাণ করে, কল্যাণের নামে আবার চাপিয়েও দেয়। কখনো কখনো অখণ্ডতার নামে চাপিয়ে দেয় অকল্যাণকর ক্ষুদ্র শ্রেণী স্বার্থ রক্ষাকারী রাজনৈতিক এজেন্ডা। সেই এজেন্ডাকে সফল করার জন্য রাষ্ট্র দেশপ্রেমের টোকেন ব্যবহার করে। এই ধরো হিন্দুস্তানের মতো এজেন্ডার কথা তোমরা মনে করো। দেশভাগের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত সরকারি বৈচিত্র্যময় ভারতের অখণ্ডতার স্বার্থ রক্ষার নামে এই প্রকল্পে বিভিন্নভাবে পা গলিয়েছে। পল রাজ, আব্দুল জামিল খান প্রমুখরা এই বিষয়ে বিশদে লিখেছেন। 1938 সালের হরিপুরা কংগ্রেসের ভাষণে সুভাষচন্দ্র বসু অখণ্ড ভারতে যোগাযোগের ভাষা হিসেবে হিন্দুস্তানির কথা বলেছিলেন। বলা বাহুল্য, এই হিন্দুস্তানি কোন নির্দিষ্ট একটি ভাষা ছিল না। আজকে যাকে আমরা উর্দু এবং হিন্দি বলি, সেই উর্দু, হিন্দি, খড়িবেলি, আউধি, ভোজপুরি, মৈথিলি ইত্যাদি ভাষার সাথে মিলেমিশে একাকার হয়ে এই ভাষার একটা হিন্দুস্তানি ভাষা, এই বিভিন্ন ভাষাগুলোর একটা ছাতার মতো ছিল। হিন্দি, উর্দু এই দুটো ভাষার কোনো আলাদা অস্তিত্ব ছিল না। শুধুমাত্র লেখার লিপিতে তফাৎ ছিল। যখন হিন্দিতে লেখা হতো, যখন হিন্দুস্তানি ভাষা যখন তোমার দেবনাগরী হরফে লেখা হতো, তখন সেটাকে হিন্দি লিপি বলা হতো। এবার সেই একই হিন্দুস্তানি ভাষা ফার্সি লিপিতে লেখা হতো, কিন্তু দুটোই ছিল হিন্দুস্তানি। কিন্তু ব্রিটিশ ভারতের নাগরিক ব্যবস্থাপনায় এই দুই শ্রেণীর অংশগ্রহণের তারতম্য যত বেড়েছিল, অর্থাৎ যে হিন্দুস্তানি মুসলিমরা ফার্সি লিপিতে লিখতেন, আবার যে হিন্দুস্তানি হিন্দুরা লিখতেন দেবনাগরী লিপিতে, এই দুটো শ্রেণীর অংশগ্রহণের যত তারতম্য ব্রিটিশ ব্যবস্থাপনায় বেড়েছিল, ততই দুই শ্রেণীর বিভাজন প্রকট হয়েছে। শ্রেণী স্বার্থ বিভাজিত হয়ে পড়েছিল। তাই ব্রিটিশ বিরোধী ভারতের সংগ্রাম এক পর্যায়ে হিন্দু মুসলিম আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ের ক্ষুদ্র আবর্তে ঢুকে পড়ে। তখন থেকে এই বহুমাত্রিক হিন্দুস্তানি ভাষার বলয়ের মধ্য থেকে হিন্দি ও উর্দু এই দুটি ভাষার রাজনৈতিক সাংস্কৃতিক বিকাশ পুরোদমে শুরু হয়। এই বিকাশকে রাজনৈতিক বলছি কারণ বহুমাত্রিক ভাষার জালে আবদ্ধ একটি ভাষার ছাতাকে, অর্থাৎ হিন্দুস্তানি ভাষাকে শুধুমাত্র ধর্মীয় ও রাজনৈতিক সংকীর্ণতার উপর ভিত্তি করে
হিন্দি ও উর্দুতে ভাগ করা হয়েছিল। হিন্দিকে হিন্দুদের ভাষা হিসেবে রূপদানের জন্য সেখান থেকে ফার্সি শব্দ হটানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। তার বদলে তৎসম শব্দের বারবারন্ত দেখা গিয়েছিল। একই প্রক্রিয়া উর্দুতেও হয়েছিল। তৎসম শব্দকে পরিহার করে সেখানে ফার্সি শব্দের বহুল ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে বাড়তে থাকা সাংস্কৃতিক আদান প্রদানের ফাটলকে রাজনৈতিক রূপ দিয়ে তার উপর দুটি ভিন্ন রাষ্ট্রের ইমারত প্রতিষ্ঠা হতো। আর তারপর থেকে ভারতের মতো বহুত্বে বিভক্ত দেশে রাষ্ট্রযন্ত্র বিভাজনের এই বিভিন্নতার এই সৌন্দর্যটাকে নষ্ট করে নিজের সুবিধার জন্য হিন্দিকে চাপানোর চেষ্টা করেছে। 1949 সাল থেকে ভারতের সরকারি যোগাযোগের ভাষা হিসেবে হিন্দিকে আলাদা মর্যাদা দানের তোড়জোড় শুরু হয়েছিল এবং এর বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদও শুরু হয়েছিল। যেমন স্বতন্ত্র তামিল জাতিসত্তার জন্য 1952 সালে আমরণ অনশন শুরু করে গান্ধীবাদী পট্রি শ্রী রামানু মারা যান। এই সেই 1952 সাল, যখন পাকিস্তানে শুরু হয়ে গেছে, পূর্ব পাকিস্তানে শুরু হয়ে গেছে ভাষা আন্দোলন। সুতরাং এটাকেও মাথায় রাখতে হবে। উপমহাদেশের প্রত্যেকটা প্রান্তের জন্য 1952 সাল গুরুত্বপূর্ণ। পট্রি শ্রী রামানু মারা যাওয়ার পর অবশ্যই আমাদের কেন্দ্রীয় সরকার তৎকালীন চাপে পড়েছিলেন। আবার চাপ আরো বিভিন্ন দিক থেকে এসেছিল, কারণ ওই একই দশকে বাংলা বিহার সংযুক্তির বিরুদ্ধে, হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে এবং মাতৃভাষা বাংলার দাবি নিয়ে মানভূমে সংগঠিত হয়েছিল দীর্ঘদিনব্যাপী ভাষা আন্দোলন। ভজন্তীর মাহাতোর টুসু গানে হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লেখা হলো, শুনো বিহারি ভাই, তোরা রাখতে লাগবি দাম দেখায়, তোরা আপন তরে ভেদ বাড়ালি, বাংলা ভাষায় দিলি ছাই, ভাইকে ভুলে করলি বড়, বাংলা বিহার বুদ্ধিটায়, বাঙালি বিহারি সবাই এক ভারতের আপন ভাই, বাঙালিকে মারলি তবু বিষ ছড়ালি হিন্দি চাই, বাংলা ভাষার পদবীতে ভাই কোনো ভেদের কথা নাই। 1960-এর দশকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটিতে অসমীয়া ভাষাকে প্রদেশের একমাত্র দাপ্তরিক ভাষা হিসেবে ঘোষণার বিরুদ্ধে আন্দোলন করে 11 জন শহীদ হন। আর সাম্প্রতিককালে ভারত রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী একটি ভাষাকে ভারত রাষ্ট্রের একমাত্র সরকারি যোগাযোগের ভাষা হিসেবে গ্রহণ করে হিন্দির উপর ভিত্তি করে জাতীয় আবেগ তৈরির চেষ্টা করেছেন। ভারতের মতো বহুভাষিক দেশে এই ধরনের কেন্দ্রমুখী পরিচালন তৈরির প্রবণতা দেখলে ভারতকে বিভিন্ন জাতিসত্তার কারাগার বলে বোধ হয়। বিভিন্ন জাতিসত্তার কারাগার এই টার্মটা ব্যবহার করেছিলেন সুনীতি ঘোষ। বিভিন্নতার মধ্যে একতা যে দেশের মূল সুর, সেই দেশের স্বাধীনতার অনুভূতি বারবার এই ধরনের হাতে বানানো একতার দ্বারা রুদ্ধ হয়েছে বিভিন্নভাবে। তখন স্বাধীনতার মানে হয়েছে ওপর থেকে চাপানো, প্রাণহীন। যে স্বাধীনতায় দেশ একটি জাতীয়তাবাদী প্রকল্পের অঙ্গ মাত্র। আপনার আমার অন্তরের মধ্যে যে দেশ বাস করে, যে প্রেম বাস করে, সেই স্বাতন্ত্র্যকে এই প্রকল্পের না পছন্দ। কারণ যে কোনো প্রতিষ্ঠান সর্বদা নিজের প্রাতিষ্ঠানিক গুরুত্ব নিয়ে অ্যাংজাইটিতে ভোগে। তাই বিভিন্ন নিয়মাবলী বা কোড তৈরির মাধ্যমে তার অঙ্গীভূত
সর্বসাধারণকে তার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। এখন বুঝে নিতে হবে এই দেশটা আসলে কি, এই দেশের সীমানা কত। এক কথায় বললে এই দেশের সীমানা ততদূর যতদূর আপনার আমার বাস্তববাদী সাংস্কৃতিক মনের ব্যাপ্তি। যে বাস্তববাদী সাংস্কৃতিক মন জন্মের পর থেকে এক একজন শিশু তাদের স্ব বৈচিত্র্যপূর্ণ পরিবেশ প্রতিবেশের সাথে চলতে চলতে লাভ করে। তাই একজন দৃষ্টি প্রতিবন্ধীর দেশ আর একজন শ্রবণ প্রতিবন্ধীর দেশ এক নয়। একজন প্রতিবন্ধকতা যুক্ত মানুষের দেশ আর একজন তথাকথিত প্রতিবন্ধকতা মুক্ত মানুষের দেশ এক নয়। একজন যৌন সংখ্যালঘুর দেশ একজন যৌন সংখ্যাগুরুর দেশ এক নয়। একজন ধর্মীয় সংখ্যালঘুর দেশ আর একজন ধর্মীয় সংখ্যাগুরুর দেশ এক নয়। তাদের রাষ্ট্র এক হতে পারে, কিন্তু তাদের দেশ এক হতে পারে না। কারণ তাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশ প্রতিবেশ এক নয়। তাদের সামাজিক রাজনৈতিক অংশগ্রহণের পরিধিও সমান নয়। আর এই বিভাজনের সীমান্তের ভেতর বসবাসরত মানুষ আলাদা আলাদা সাংস্কৃতিক আবর্তে ঘুরছেন। যেমন আমরা এই বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমাদের সংস্কৃতি গড়ে উঠেছে এই প্রতিষ্ঠানের ট্রেনিং এর একটা নির্দিষ্ট ধরনের ওপর ভিত্তি করে। তাই এই প্রতিষ্ঠানের দেওয়ালে যখন মন যতদূর চাইছে যেতে, ঠিক ততদূর আমার দেশ লেখাটি যেমন আমার মনের কথা, তেমন আমি যে আবর্তে থাকি সেই আবর্তের বন্ধুদেরও মনের কথা। কারণ আমাদের সাংস্কৃতিক মন গড়ে উঠেছে একটা ঢঙের প্রাতিষ্ঠানিক শিক্ষার সামাজিক আত্মীকরণের উপর ভর করে। এভাবেই জনা কয়েক সমমনস্ক ব্যক্তিকে নিয়ে ব্যক্তির নিজস্ব পরিসর গঠিত হয়। সেই পরিসর তার দেশ, যে পরিসর কিনা ধর্ম, বর্ণ, ভাষার সংকীর্ণতাটি মন শিক্ষা দেয়। কিন্তু সেই একই ধর্ম, বর্ণ, ভাষার ভাষাকে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হলে তার বিরুদ্ধে কথা বলার শিক্ষাও কিন্তু দেয়। সুতরাং শিক্ষা যেমন কল্যাণকর মানসিকতার পরিসর তৈরি করে, তেমনি সেই পরিসরের বিকাশ এবং রক্ষার জন্য আমাদের সচেতন রাখে। সেই বিভেদনাশী শিক্ষার পরিসর কিন্তু রাষ্ট্র ও রাষ্ট্রপন্থী সংগঠনের চক্ষুশূল। কারণ শ্রেণী স্বার্থ রক্ষাকারী রাষ্ট্র যে সংকীর্ণ অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় বিভেদকে জিইয়ে রেখে মানুষের মনে ঐক্য নামক একটা হিস্টেরিয়া তৈরি করে এবং সেই হিস্টেরিয়াকে নিজেদের খামতি রাখতে ব্যবহার করে, সেই অমূলক হিস্টেরিয়া থেকে একমাত্র একটা কল্যাণকর শিক্ষার পরিবেশই মানুষকে এই বিরাট রাষ্ট্রে নিজের অবস্থান কোথায়, নিজের দেশটা আসলে কি তা ভাববার স্বাধীনতা দেয়। নিজ বর্গের সার্বিক কল্যাণের পথে ব্যক্তিকে চালনা করে। আর এই বর্গীয় কল্যাণের সাথে রাষ্ট্রীয় স্বার্থের কোনরূপ সংঘাত বাঁধলে বর্গীয় স্বার্থকে রাষ্ট্রীয় স্বার্থের পরিপন্থী হিসেবে দাবিয়ে দেওয়া হয়। এনআরসি, সিএএ প্রকল্পকে ভারতের একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার পরিকল্পনা মনে করে যখন ভারতের সচেতন নাগরিক সমাজ ধর্মপন্থী রাষ্ট্রের বিরোধিতায় নেমেছিল, তখন দেশের বিভিন্ন প্রান্তের সেই নাগরিক সমাজগুলোকে টুকরে টুকরে জ্ঞান বলে অভিহিত করেছিলেন নির্বাচিত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই টুকরে টুকরে জ্ঞানকে ভারতীয় জাতীয়তার পক্ষে বিপজ্জনক হিসেবে দেখা হয়েছিল। যে জাতীয়তা কিনা একটা সুনির্দিষ্ট দলের প্রোডাক্ট। সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতান্ত্রিক ভারতের
ব্যক্তি মর্যাদা ও জাতীয় ঐক্য সচেতন সর্বস্তরের জনগণের দেশ চিন্তা শাসক দলের দেশ চিন্তা থেকে আলাদা হলেই এখন আর দেশপ্রেমিক হওয়া যাচ্ছে না। এখন দেশপ্রেমেরও মানদণ্ড নির্ধারণ করে দেওয়া হচ্ছে। আর সেই দেশপ্রেমে সব খুন, পাঠান, মোগল, ইংরেজ আধিপত্যের ফলে ভারতের ইতিহাসের বৈচিত্র্যকে অস্বীকার করে কেবল হিন্দুত্বের ওপর জোর দেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। আজ যে বহুদা বিভক্ত সনাতন ধর্মীয় জাতিসত্তাকে হিন্দু বলে সম্বোধন করে এককাট্টা করা হচ্ছে, সেই হিন্দু বলে কোন সরল রৈখিক জাতিসত্তা ভারতবর্ষে ছিল না। 1894 সালে শ্রী পঞ্চানন তর্কারত্ন জন্মভূমি নামক পত্রিকায় হিন্দু নামে একটা প্রবন্ধ লিখেছিলেন। সেখানে তিনি হিন্দু শব্দের সম্ভাব্য উৎস নিয়ে বলছেন, হিন্দু শব্দ সংস্কৃত নহে, জাবনিক। হিন্দু শব্দের প্রকৃত অর্থ কি তাহা আমরা জানি না। কেহ বলেন হিন্দু শব্দে গোলাম, ভৃত্য বা কৃতদাসকে বোঝায়। জবনেরা আমাদের এই সনাতন ধর্মাবলম্বী জাতিকে বিদ্বেষ বশে হিন্দু বলিত। এক্ষণে সেই হিন্দু নামই প্রচলিত। কেহ কেহ বলেন সিন্ধু শব্দ হইতে হিন্দু শব্দের উৎপত্তি, যাহা ইন্ডিয়ার মূল তাহাই হিন্দুর মূল। প্রতীচ্যগণের নিকট বর্তমান ভারতবর্ষের সিন্ধু নদ সর্বাগ্রে পরিচিত। সেই নদের নাম হইতে হিন্দু শব্দের উৎপত্তি। ভারতবর্ষ এই নাম প্রতীচ্যদিগের সম্পূর্ণ বিদিত থাকিলে হিন্দু নামের পরিবর্তে ভারত ঘটিত কোন নাম আমাদের হইত, এই অনুমান করা নিতান্ত অসঙ্গত নহে। মুসলমান রাজাগণের প্রদত্ত হিন্দু নাম এখন আমাদের অতি প্রচলিত। কি বিজাতীয় কি স্বজাতীয় সকলের নিকটে হিন্দু নাম পরিচিত। গৌরব ও ঘৃণা, সমাদর ও অবহেলা, পূজা ও অবমাননা আমরা হিন্দু নামের সাথেই পাইতেছি। সুতরাং হিন্দু নামকর্তা নিয়ে আমরা সংশয়ী হতেই পারি, কিন্তু ভারতের বৈচিত্র্যপূর্ণ সনাতন পরম্পরাকে সম্বোধনের সুবিধার্থে হিন্দু নাম দিয়ে সরল রৈখিক আবর্তে এনে ফেলতে যে বিজাতীয় শাসকের ভূমিকা ছিল, সেটা তো অস্বীকার করবার উপায় নেই। হ্যাঁ, শাস্ত্রগত কিছু সাদৃশ্য সেই সরল রৈখিক আবর্ত তৈরিতে সাহায্য করেছিল বৈকি, কিন্তু সেই শাস্ত্রগত মিল থাকলেও ভারতের বিভিন্ন প্রান্তের সনাতনীরা নিজেদের নৃতাত্ত্বিক গঠনের দিক থেকে স্বতন্ত্র। সেই স্বতন্ত্র জনসমাজের মনোলোককে ভয়, ভ্রান্তি, উদ্বেগের আবাদ করে, সেখানে ধর্মীয় সংকীর্ণতার বেড়াচারের আবাদ করে মাছ ধরেন উপমহাদেশের ধর্মীয় ও রাজনৈতিক ব্যাপারীরা। ভারতবর্ষের আজকে দাঁড়িয়ে যে দেশপ্রেমের প্রকল্প, সেই প্রকল্পে তাই সরকার বিরোধিতাকে দেশ বিরোধী তকমা সেরে দেওয়া হয় অনায়াসে। অর্থাৎ বর্তমান সরকারি দল হিন্দুত্বের ধ্বজা উড়িয়ে যে দেশপ্রেমের কথা বলছেন, সেই দেশপ্রেমে নিমজ্জিত হতে পারলেই কেবল সাচ্চা দেশপ্রেমিক হওয়া যায়, নতুবা দেশ দ্রোহী তকমা জোটে, মামলা জোটে, হাজতবাস পর্যন্ত হয়। স্বরাজ সাধন প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর স্বদেশী আন্দোলন পরবর্তী জাতীয়তার কেবল চরকা কেন্দ্রিক প্রতীকী জাতীয়তা হয়ে পড়ায় রুষ্ট হয়ে বলেছিলেন, দেশের কল্যাণ বলতে যে কতখানি বোঝায় তার ধারণা আমাদের সুস্পষ্ট হওয়া চাই। এই ধারণাকে অত্যন্ত বাহ্যিক, অত্যন্ত সংকীর্ণ করার দ্বারা আমাদের শক্তিকে ছোট করে দেওয়া হয়। আমাদের মনের উপর দাবি কমিয়ে দিলে অলস মন নির্জীব হয়ে পড়ে।
দেশের কল্যাণ সাধনায় চরকাকে প্রধান স্থান দেওয়া, অবমানিত মনকে নিশ্চেষ্ট করে তোলবার উপায়। দেশে কল্যাণের একটা বিশ্বরূপ মনের সম্মুখে উজ্জ্বল করে রাখলে দেশের লোকের শক্তি বিচিত্র ধারা সেই অভিমুখে চলার পথ সমস্ত হৃদয় ও বুদ্ধি শক্তির দ্বারা খনন করতে পারে। এই রূপটাকে যদি ছোট করি, আমাদের সাধনাকেও ছোট করা হবে। পৃথিবীতে যারা দেশের জন্য, মানুষের জন্য দুঃসাধ্য ত্যাগ স্বীকার করেছে, তারা দেশের বা মানুষের কল্যাণ ছবিতে উজ্জ্বল আলোয় বিরাট রূপে ধ্যান নেত্রে দেখেছেন। আমরা একবিংশ শতকের এমন এক প্রান্তে দাঁড়িয়ে আছি, যেখানে মহামারী, যুদ্ধ, ষড়যন্ত্র, দুর্নীতি, বেকারত্ব, ক্ষমতা লিপ্সা, মানুষে মানুষে বিভেদ করে ক্ষমতার আখের মোছানো সবকিছুই আছে। কারণ আমাদের চোখের সামনে থেকে সেই কল্যাণ ছবিটা হারিয়ে গেছে। আমাদের দেশপ্রেম এখন যুক্তিবাদী ঐতিহাসিকদের তথ্যনিষ্ঠ ইতিহাসের যুক্তিতর্ক বর্জিত বিরোধিতা করাতে এসে নেমেছে। প্রত্যেক মুসলমানি স্থাপত্যের তলায় হিন্দু স্থাপত্যের অবস্থান কল্পনায় এখন আমাদের মন আচ্ছন্ন হয়ে আছে। আমাদের চর্চার অভাবে ধুঁকতে থাকা মনে গোলামি বাসা বেঁধেছে। অন্ন, বস্ত্র, বাসস্থানের মৌলিক অধিকারের দাবি থেকে মুখ ফিরিয়ে আমরা এখন দান খয়রাতির সামনে নিজেদের আত্মসম্মান বিকিয়ে দিয়েছি এবং দৈনিক 2 GB ইন্টারনেটে মিম চালাচালিতে মানসিক বিনোদন খুঁজছি। আমাদের আত্মোন্নতির পথ এভাবে ক্ষীণ হতে হতে আমাদের নিজের সমাজ ও বর্গের উন্নতির দাবি থেকে স্খলিত হচ্ছে। তাই এই স্বাধীনতা দিবসে আমাদের রাষ্ট্রকথিত দেশপ্রেমের বাণী এটা ভুলে গেলে চলবে না। আমরা যে বর্গের মানুষ, সেই বর্গের মানুষের আত্মোন্নতি ও সার্বিক কল্যাণের প্রতি যদি সচেতন হতে না পারি, তাহলে ভারতবর্ষের সার্বিক কল্যাণ হবে না। আর যে ব্যক্তি তার রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে নিজের মৌলিক অধিকার বিষয়ে সচেতন না হন, তিনি কখনোই দেশপ্রেমিক হতে পারেন না। আর দেশপ্রেম তখন কথার কথা দেশপ্রেম হয়ে দাঁড়ায়, বছর বছর পতাকা উত্তোলনে সীমাবদ্ধ হয়ে পড়ে। রাজনীতিবিদদের ফাঁকা রাজনৈতিক গুলিতে সেই দেশপ্রেম স্নায়বিক উত্তেজনা ছড়ায়, কাজের কাজ কিছু হয়ে ওঠে না। তা এই রাজনীতিবিদরা কি করে আপনার আমার স্নায়বিক উত্তেজনা বাড়ান, আসল সমস্যা থেকে আমাদের দৃষ্টি সরিয়ে রাখেন? ভারতীয় উপমহাদেশের বড় মানুষ স্বভাবতই ধর্মপ্রাণ। তাই ধর্মকে সংকীর্ণ রাজনৈতিক আখের গোছানোর কাজে ব্যবহার করবার প্রবণতা ভূভারতে নতুন কিছু নয়। এই প্রবণতা হিন্দু মুসলিম শ্রেণী স্বার্থের বিরোধ ঘটিয়ে দেশ ভাগ করেছে। এই প্রবণতা এখনো দাঁড়িয়ে বেড়াচ্ছে, হয়ে দাঁড়িয়েছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অস্ত্র। ভারত মাতার রূপকল্পের কথাই ধরুন না, সেটাও কিন্তু তার শিকার। কিন্তু এক সময় অখণ্ড ভারতের জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, সুজলাম সুফলাম মলয়জ শীতলাম শস্য শ্যামলাম মাতরম গীতে বিভোর হয়েছিলেন। আর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সঙ্গত দিতে সেই গীতকে মূর্তিমন্ত করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঘরোয়াই লিখেছিলেন, তখন এক সময়ে হঠাৎ দেখি সবাই স্বদেশী হুজুগে মেতে উঠেছে। সেই প্রথম আমরা বাংলা ভাষার জন্য লড়লুম। আমি আঁকলুম ভারত মাতার ছবি, হাতে অন্ন বস্ত্র পরা হয়। অনেকে বলেছেন বঙ্গ বিভাজনের বিরুদ্ধে গিয়ে অখণ্ড বঙ্গভূমিকে কল্পনা করে আসলে এই ছবিটি ছিল বঙ্গমাতার রূপকল্প, যা পরবর্তীতে ভারত মাতা হিসেবে পরিচিতি লাভ করেছে।
কিন্তু হিন্দু মুসলিম শ্রেণী স্বার্থকে সম্মিলিত করবার অঙ্গীকার সূচক যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, সে সময় হিন্দু মহাসভার অস্তিত্বই ছিল না। সেই হিন্দু মহাসভার রাজনৈতিক কর্মসূচিতে পরবর্তীতে সম্মিলনের উদ্দেশ্যে অঙ্কিত হওয়া ভারত মাতা ধর্মীয় মেরুকরণের তথ্যনীতে পরিণত হয়। ধর্মীয় মেরুকরণে ভারত মাতার রূপকল্পটি সম্প্রীতির উদ্দেশ্য কিভাবে হানি করেছে তার সাম্প্রতিককালের একটা ঘটনা উল্লেখ করলে পরিষ্কার হবে। হায়দ্রাবাদের মুসলিম সংসদ সদস্য বন্দে মাতরম এবং ভারত মাতা কি জয় এগুলি স্লোগানের বিরুদ্ধে সওয়াল করেছিলেন বলে স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত উত্তরপ্রদেশের একজন অশীতিপর মুসলিম বৃদ্ধা মুসলিম সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা করেছিলেন। আমাদের স্বাধীনতা পূর্ববর্তী সময়ের সাথে স্বাধীনতা পরবর্তী সময়ের তফাৎ এই সম্প্রীতিহীনতায় রচনা করেছে। প্রতিবেশী হিন্দু মুসলমানের পারস্পরিক ইতিহাস উদ্ভূত পারস্পরিক সংস্কৃতি বা শেয়ার্ড কালচারকে অস্বীকার করলে এই দেশের উন্নতি হবে না। আর এই অস্বীকার আমাদের কোনো সুস্থ দেশপ্রেমে উপনীত করতেও পারবে না। আমাদের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ যে সাহস, শক্তি, আত্মবিশ্বাসকে আমাদের দেশ চিন্তার সাথে জুড়ে দিয়ে আমাদের দেশ কল্পনার মর্মমূলে দাঁড়িয়ে আছে, সেই সাহস, শক্তি ও আত্মবিশ্বাস শান্ত ও সত্যে স্থির থাকার যে বিক্রম আছে, সেই বিক্রমের মধ্য দিয়ে লাভ হতে পারে। তাই প্রত্যেক সহনাগরিক, সে প্রতিবন্ধী হোক, যৌন সংখ্যালঘু হোক, ধর্মীয় সংখ্যালঘু হোক বা ভাষাগত সংখ্যালঘু হোক, জাতিগত সংখ্যালঘু হোক, সকলের মৌলিক অধিকার ও সকলের জীবনের সত্যকে উপলব্ধি করবার সংবেদনশীলতা আমাদের রাখতে হবে। তবেই আমাদের স্বাধীনতার একটা অর্থ দাঁড়ায়। ধন্যবাদ। ভারতবর্ষ সূর্যের